দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়ের গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হচ্ছে, তার ভবিষ্যৎ পরম্পরা ইতিবাচক বা নেতিবাচক কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কার ও নির্বাচন কোন পথে, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ দুজন অতিথি যুক্ত আছেন। শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আলোচনায়। তার পাশেই রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। দর্শক আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই আয়োজনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন 5 বছর ক্ষমতায় থাকতে চাইলে ভোটের মাধ্যমে থাকতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন সংস্কার কার্যক্রম চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়। বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনটি আমরা দেখব। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন হয়েছে। নির্বাচন ও ভোটের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে গ্রহণযোগ্যতা পাবে না। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা বাড়বে ততই ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে। যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সরকারের সাথে চলে যান। অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন কেন? আরে বাবা, মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত 16টা বছর ধরে। শুধুমাত্র 1-2 আগের নির্বাচন যদি বিশ্বাসযোগ্য অবাধ হতো তাহলে তো আমাদেরকে এরকম রক্তাক্ত গণ অভ্যুত্থান করতে হতো না। এদিকে নববর্ষের প্রস্তুতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করলে জনগণ মেনে নেবে না। সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতায় আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে। চারুকলায় আগুনের ঘটনা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই রাতে দ্রুত গতিতে একটি সংশোধনী দিয়ে প্রেস উইং জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফলস্বরূপ রোববার দিনভর বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। এমন প্রেক্ষিতকে সামনে রেখে শুরু করছে সংস্কার ও নির্বাচন কোন পথে বিষয়ের আলোচনা। আমি শুরুতেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়ের শুরুতে নির্বাচন নিয়ে কিছুটা নমনীয় ছিল বিএনপি। বর্তমানে সরকারের কোন অবস্থান বা ভূমিকার কারণে আপনারা ডিসেম্বর বা তার আগে ভোটের ব্যাপারে জোর দাবি জানাচ্ছেন? জি, দর্শক শ্রোতা দেশবাসী এবং আপনি আমাদের প্রিন্স, সবাইকে নববর্ষের, বাংলা নববর্ষের শুভেচ্ছা। রাত পেরোলেই আরেকটি নতুন বছর শুরু হবে। এই বছরের যেটি চলতি আর কয়েক ঘন্টা পর চলে যাবে বাংলা বছর, সেটি কিন্তু আমাদের একটা জীবনের বিরাট পরিবর্তনের একটা ইতিহাসের অংশীদার করে গেছে।
আমরা যেটা শুরু করেছিলাম 15-16 বছর আগে, একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাকে বিদায় করার যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগের সঙ্গে এই দেশের আওয়ামী লীগ ঘরানার রাজনীতির বাইরে সকল রাজনৈতিক দল দীর্ঘ একটা পথ পরিক্রমায় তারা সংগ্রাম করেছে, নির্যাতন ভোগ করেছে, মামলার মুখোমুখি হয়েছে, কেউ কেউ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। আমাদের ইজলাস আলী, আমাদের চৌধুরী আলম সহ এখনো ফেরত আসেনি। আয়নাঘরে যে কি নির্মমতা, চাকরিরত সেনা কর্মকর্তা সহ ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সেনে পেশার নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃত্ব, এরাও সেখানে ছিল। তো সেটি সেই বছরটা আবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই 16 বছরের যে গ্লানি, যে নির্যাতন, যে নির্মমতা, সেটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিবর্তন, সেটি হচ্ছে ফ্যাসিজমের আমরা বিদায় দিয়েছি, উৎখাত করেছি। গণতন্ত্র, যেটা 71 মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, মানুষের অধিকার অর্জন করেছিলাম, সেটি আবার ফিরে আসবে আমাদের, এটাই হলো প্রত্যাশা। সেই প্রত্যাশার সঙ্গে সরকার কখনো একমত, কখনো একটা ধোঁয়াশে শূন্য পরিস্থিতি তৈরি করছে। এদেশে সেনাবাহিনী প্রধানকে এখনো পর্যন্ত যিনি আছেন, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, যেটি আমরা তার কাছে প্রত্যাশা করিনি, সরকার প্রধান হিসাবে বা সরকার উপদেষ্টা যারা ছিলেন তাদের কাছে প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেনাবাহিনী এই বছরের ডিসেম্বরের মধ্যে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সংসদ নির্বাচন আসলে, সেটি সে প্রত্যাশা করেছিল এবং জাতিকে আশ্বস্ত করেছিল। পরক্ষণেই সরকার থেকে বলা হয়েছিল যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন। ইউনূস ভালো মানুষ, দেশবরেণ্য মানুষ, বিশ্ববরেণ্য মানুষ, যাকে আমরা সমর্থন দিয়েছি, আমার দল সমর্থন দিয়েছে। তিনিও পরে ডিসেম্বরের কথাই বলেছেন। সর্বশেষ মানে কয়েক ঘন্টার মধ্যে কেউ না কেউ তার বলার পরেও কোনো গোষ্ঠী, কোনো স্বার্থান্বেষী মহল সেই কথাটা মিডিয়া আসার পরে সংশোধনের মাধ্যমে আবার এটা 6 মাস বাড়িয়ে দিয়েছে। আমি একাধিকবার বলেছি যে দেশে বাসের থেকে কুঞ্চির দর বেশি। যেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, সেই উপদেষ্টা নিজে সম্মুখে মিডিয়াতে অন স্ক্রিন টেলিভিশনে এসে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এটা প্রচার হচ্ছে। তার অনুপস্থিতিতে আবার একটা প্রেস রিলিজ কে লেখে, কে পাঠায় আমি ঠিক জানি না, তারা আবার এটা সংশোধন করে। সেই জন্য আমি বলবো এই পুরাতন বছরের শেষে এসে যে সিদ্ধান্তটাকে আসলে সরকারের পরিষ্কার করা উচিত, যে তারা নির্বাচন চায় কিনা, চেলে কবে চায়, তারিখটা কি, মাসটা কি, সময়টা কি, এইটি তারা যদি না বলে তাহলে জাতির মধ্যে যে বিভ্রান্তিটা তৈরি হবে, সেই বিভ্রান্তি সরকারকে দায়িত্ব নিতে হবে। কারণ এই গণঅভ্যুত্থান হচ্ছে গণতন্ত্রের সপক্ষে, আর গণতন্ত্রের উত্তরণ নির্বাচন ছাড়া কোনো দ্বিতীয় পথ আছে বলে আমার জানা নাই। তো এই সুদীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম একটি গণঅভ্যুত্থানের পরে 90-এর গণঅভ্যুত্থানে আমরা ছাত্রনেতা হিসাবে শুরু করেছিলাম এবং সফল হয়েছে। 69-এর গণঅভ্যুত্থানও, 69-এর পাকিস্তানের সর্বশেষ যে গণঅভ্যুত্থান, সেটিও তৎকালীন ছাত্র নেতারাই শুরু করেছিল এবং শেষ করেছিল, এবং যেটা দেশবাসী তখনও সমর্থন করেছিল, 90-এ দেশবাসী সমর্থন দিয়েছে, আর 24-এও দেশবাসী সমর্থন করেছে। তা আমি এখন যদি কেউ এই গণঅভ্যুত্থানকে বিপদগামী করতে চায়, অর্থাৎ সংস্কারের নামে বা অন্য কোনো কথার বা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে এর থেকে সরে যায়, তাহলে এটা দেশবাসী গ্রহণ করবে, এটা ভাবার কোনো কারণ নাই আমার কাছে মনে হয়। আমরা আপনার কাছে ফিরবো। সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার যে তাগিদ, সেটিকে কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা শামসুল আহমদ দুদু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ডিসেম্বর এবং জুনের নির্বাচনকে কিভাবে দেখি এটা বলার আগে আপনি যে প্রতিবেদনটা দেখালেন এবং
সরকারের যে কথা বললেন আমি সেইটা নিয়েই একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আসলে নির্বাচন কবে এটাই তো সুনিশ্চিত হলো না, ডিসেম্বর না জুন এটা কিন্তু সুনিশ্চিত হয় নাই, এবং অনেকদিন ধরে এটা একটা খুব ভদ্র শব্দ ধোঁয়াশা, এর থেকে অন্যান্য শব্দ আমরা রাজপথে বলি, টকশোতে নাইবা বললাম, এখন একটু রেশ হয়ে বললাম, তা সেই ধোঁয়াশাটা ছিল। কিন্তু গত পরশুদিন সন্ধ্যায় অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছিল যে বোধহয় ধোঁয়াশাটা কেটে গেল, যেহেতু ডিসেম্বর নিশ্চিত করলেন এবং কতগুলো আলামত আমি পজিটিভ বলি, সে আলামতের একটা কি নির্বাচন কমিশন তারা বলছে যে আমরা প্রস্তুত আছি, এবং আমরা দেখা করেছিলাম, তাতে আমাদের বুঝ হয়েছে ডিসেম্বর কেন, আর আগে করলে তারা পারবে যদি সবাই মিলে তাকে সহায়তা করা হয়, খালি সরকারের নির্দেশের অপেক্ষায়। এটা একটা হলো। আরেকটা জিনিস হচ্ছে যে ঐক্যমত্য ঐক্যমত্য ঐক্যমত্য, দেখেন না একটা সবচেয়ে বড় শব্দ এখন, এই ঐক্যমত্য বোধহয় বাঁধিয়ে রাখার একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে এখন। তা আমরা যদি বুঝে থাকি যে অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ আন্দোলনকারী শক্তি, অধিকাংশ মানুষ কি চায়, সামান্য কিছু মানুষ ছাড়া দ্রুত নির্বাচন, সেটা অবশ্যই এবছরের মধ্যে। তাহলে তো মানে এই ধোয়া মানে ওই প্রথমে যে কথাটা আসলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এইবারের আমি বলছি গত পরশু, তখন আগে যে আলোচনাগুলো ছিল জুন না কবে হবে কি হবে না, বা এর মাঝেও কয়েকজন কতগুলো কথা বললেন, একজন উপদেষ্টা বললেন জনগণ চায় 5 বছর, আরেকজন উপদেষ্টা, আমি একেবারে নিকট অতীতের কথা বলছি, অতীতের কথা বাদই দিলাম, কেউ বললেন আমরা অনির্বাচিত, কে বলেছে। তো এইটার মধ্য দিয়ে একটা ঘোট পাকানো যেটা হলো, সেই ধোঁয়াশাটা দূর হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে যে প্রেস নোটটা আবার দেয়া হলো, তাতে শুধু ধোঁয়াশা না, আমি বললাম আমার বিবেচনায় নতুন করে যে বিভ্রান্তির জন্ম দিল, সেই বিভ্রান্তি আমাদেরকে নতুন একটা সংকটে ফেলতে যাচ্ছে কিনা সেটা বিবেচনা করতে হবে। কেন কথাটা বললাম, দেখেন যে নির্বাচন এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই কথা আমরা এই গত 7-8 মাস ধরে আরও বেশি করে বলছি। আর ওই শেখ হাসিনার বিশেষ করে মানে 13-14 যে নির্বাচনের আগে সে একতরফা করবে, তখন থেকে যে লড়াইটা মানে কি বলবো, যে আমি বলবো যে দৃঢ়তার সাথে গভীরভাবে শুরু হয়েছিল, তখন কিন্তু এই নির্বাচন এটাই প্রধান, অন্য কোনো সাবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রধানত ঢুকতে পারি নাই। তাহলে সেই কথাটা আবার কিন্তু আলোচনা এই 7 মাসে হচ্ছিল, এবং সেটা একটা সাধারণ হিসাব যে ক্ষমতার মালিক তো জনগণ, তো সেই জনগণের ক্ষমতার মালিকের পথটা কি, আপনি তার 18 কোটি মানুষকে বসাই করতে পারবেন না, তাদের ভোটাধিকার নিশ্চিত করেই সে যাকেই পছন্দ করবে তার হাতে ক্ষমতা তুলে দিতে হবে, তারপরে সে যদি দায়িত্ব পালন না করে জনগণই ডিসাইড করবে। তাহলে আপনার ভরসা করতে হবে জনগণের প্রতি। তা আপনি সেটা না করে গুটি কয়েক মানুষ, তারা নির্বাচিতও না, আমরা সমর্থন জানিয়েছি মানেই তারা সব কিছু হয়ে গেছে, নট দ্যাট। ওই যে মান্না ভাইয়ের কথা যেটা বললেন, যে যদি ওনারা 5 বছর কেন, ওনারা যদি ওনারা এখান থেকে বিদায় হয়ে কালকে একটা রাজনৈতিক দল গঠন করুক, নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করুক, তাহলে তো আরও 5 বছর থাকতে পারবেন, শুধু 6 মাস কেন, কোনো কেট তাদের ঠেকায়, কারণ এই তো জনগণের ম্যান্ডেট। তারপরে যদি ভবিষ্যতে আবার নির্বাচন করে ওনারা থাকেন, ওনাদের যদি এত জনপ্রিয়তা থাকে, বরঞ্চ সেই কাজটা না করে ওই যে বললাম, দেখবেন যে আমি 2 জনের কথা বললাম, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কতকগুলো মানুষ তারা কিন্তু নানা ধরনের কথা বলছে, এটা বহুল আলোচিত। কেউ বলছে যে আমরা ওনাকে দেখতে চাই আগামী এত বছর, কেউ বলছে নির্বাচন করে কোনো ভালো সরকার আসে না, এটা নাকি আরো খারাপ জিনিস হয় নির্বাচন করে। তা আসে কিনা একা উনি বলার, এটা জনগণের উপরে ছেড়ে দেবে। কেউ বলছে ইউনূস সাহেব 5 বছর কেন, 10 বছর কেন, 16-17 বছর থাকুক। এই ধরনের অনেক বোদ্ধা ব্যক্তিরা এই সমস্ত কথাবার্তা নিয়ে আসছে। তাহলে এইগুলো নিয়ে আসার পেছনে আমি বললাম যে শুধু বিভ্রান্তি না, নতুন কোনো ঘটনা আছে কিনা সেটা একটা খুঁজে দেখা দরকার বলে আমি মনে করি। তাহলে আমার প্রথম দাবি হচ্ছে যে আজকে এই যে কথাটা উনি প্রথমে ডিসেম্বর বলার পরে এটা কে বলল, কিভাবে আসলো জনগণের সামনে, এটাকে উন্মুক্ত করা দরকার, আমরা এটা জানতে চাই। আর এই কথা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের বিভ্রান্তি শুধু না, এই ধরনের সংকট তৈরি করলে মনে রাখতে হবে, একই কথা বারবার বলছি কিন্তু উপায় নেই, কারণ ওনারা একই সংকট তৈরি করছেন, আমাদের একই কথা বলতে হয়। এই ধরনের নানা অপশক্তি কিন্তু সুযোগ নেবে, তাতে আমাদেরকে আরেকটা গভীর সংকটে ফেলে দিতে পারে। আমি সম্পৃক্ত একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে ডিসেম্বর বা জুনের যে কথা বলা হয়, এখানে একটি ব্যাখ্যা আছে সরকারের পক্ষ থেকে, যেটি বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, এভাবে বলা হচ্ছে। প্রশ্নটি হচ্ছে কম আর বেশি এর ব্যাখ্যাটা আসলে কি? আমি এই কথাটা জানি না আপনার এখানে বলার সুযোগ হয়েছে কিনা,
আমি আপনাদের মাধ্যমে যারা শ্রোতা, দুদু ভাই তো রাজনীতিতে আমাদের একই বিষয়ে আমি একটু বলবেন, কিন্তু বোঝার জন্য বলছি, আসলে কম সংস্কার মানে কি, বেশি সংস্কার মানে কি, যিনি বলছেন তিনি কি আদৌ ব্যাখ্যা দিয়েছেন? ব্যাখ্যা দেন নাই, কারণ ব্যাখ্যাটা ওনাকে দিতে হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা বলেছি, আমি কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের কথা বলছি, লিখিতভাবে বলেছি, এটা এখন না, ওনার সাথে দ্বিতীয়বার যখন দেখা হচ্ছে 5 অক্টোবর লিখিত বলা আছে, তাতে বলা আছে যে প্রধান কাজ সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করে নির্বাচন করতে হবে। ওইটা করতে গেলে আপনি সংবিধানে যদি কিছু করতে হয়, আপনি পুলিশ, জনপ্রশাসন, বিচার, অন্য জায়গায় যা যা করতে হয় সেটা করবেন, এবং সেইটা করলেই, এইটা করার থেকে বেশি করার কিন্তু অধিকারও আমাদের নাই, কারণ আপনাকে তো এটা রেকটিফাই করতে হবে নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে। তাহলে সেইটা করতে গেলে এই যে 7 মাস সময় গেল, আমি কথাটা জানি না বাড়তি হবে কিনা, আমি তো দেখি একটু কালক্ষেপণ হলো, এত সময় দরকার ছিল না, আরো আগে করা যেত। এখনো যদি নিয়ত পরিষ্কার থাকে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি করতে হবে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিলে এইটা আমি তো 30 দিন সময় লাগারও কোনো কারণ দেখি না। মানে প্রথমে ঐক্যমত্য করা, আর তারপরে করতে গেলে বেশি সময় লাগার কোনো কারণ নেই। কিন্তু যদি এর বাইরে অন্য কোনো, মানে আমি বলি যে কারোর হয়তো সৎ উদ্দেশ্য থাকতে পারে, অসৎ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই ধরনের কালক্ষেপণ অন্ধকারের শক্তিকে সুযোগ করে দেবে। সে অন্ধকারের শক্তি 3টা, বারবার বলি, আবার এই পার্টে শেষ করি। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, ইতিমধ্যে তার আলামত, বহু আলামত কিন্তু যাচ্ছে, দিন যত যাবে দেখবেন আলামত বাড়বে, একথা বলে রাখেন। আর বাঙালি তার কিন্তু অন্য একটা তরিকা আছে, কি সে ক্ষমতায় যে থাকে তার বাইরে বলে যে আগেরটা ভালো ছিল, সেই কথা যদি আসে খারাপ। দ্বিতীয়ত, আমি ব্যাখ্যা না যেয়ে বলি, এই অন্ধকারের অগণতান্ত্রিক শাসনে অনেক অপশক্তি গড়ে উঠেছে, তারা আছে। তৃতীয়ত হচ্ছে আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তি, যারা বাংলাদেশকে একেবারেই আরো খারাপ জায়গায় নিয়ে যেতে চায়, দুর্বল সরকার দেখতে চায়। সুতরাং এই যে বিভ্রান্তি, কালক্ষেপণ, সবই জনগণের উপরে আস্থা না রাখা এই সমস্ত অপশক্তিকে সুযোগ করে দেবে, এবং প্রকৃতপক্ষে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কি বলে পরিপন্থী কাজ হবে সেটা, যেটা আমরা গ্রহণ করব না। প্রিন্স থাকবেন আপনাদের সাথে। জনাব শামসুজ্জামান দুদু, কম সংস্কার বা বেশি সংস্কারে সরকারের দায়িত্ব আসলে কতখানি? আসলে হয়েছে কি, আমরা যখন আন্দোলন করেছি তখন নির্বাচনের গুরুত্বটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা ভালো নির্বাচন হলে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বাংলাদেশে রাজনীতির জন্য না, অর্থনীতির জন্য না, আইন শৃঙ্খলার জন্য না, দেশের জন্য ভালো হবে। এই কথাটা রাজনৈতিক দলের পক্ষ, বিএনপি বা অন্যান্য যারা আন্দোলনকারী শক্তি ছিল, তারা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, যেভাবে ব্যাখ্যা করি না কেন, শেখ হাসিনা এটা বুঝতে চায় না, আওয়ামী লীগ বুঝতে চায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হয়ে, মুক্তিযুদ্ধে কোনোভাবেই মানুষের ক্ষমতা কেড়ে নেওয়া না, মুক্তিযুদ্ধ কখনোই অনির্বাচিত সরকার থাকবে এটা সপক্ষের কোনো ঘটনা না, কিন্তু তারা এটা ফেরি করছে, করে গায়ের জোরে পুলিশকে, দেখেন না, পুলিশে তো পরে গণঅভ্যুত্থানের পরে চেয়ারে বসতেই ভয় পাইছে, প্রশাসনের লোকজন তার অফিসে যেতেই ভয় পাইছে, মানে নির্বিচারে গুলি করে, পাখির মতো গুলি করে দেখা গেছে ক্ষমতায় থাকা যায় না। হাসিনা এই সব কিছুকে কলুষিত করেছে ক্ষমতার জন্য, ভোটের বাইরের একটা অবস্থান তৈরি করার জন্য। তা আজকে যারা ক্ষমতায় আছেন, আমরা যেমন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানুষের ক্ষমতা, অর্থাৎ মানুষের ক্ষমতায়নে এই ন্যূনতম একটা ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, ন্যূনতম, সে তার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে বা সরকার হবে, তার কাছে তারা ক্ষমতা আসত। কেউ কিন্তু বলেনি অমুক শক্তিকে দিতে হবে, অমুক রাজনৈতিক দলকে দিতে হবে, অমুক জোটকে দিতে হবে, কথা কেউ বলে নাই, খালি ভোটটা দেওয়ার জন্যে। হাসিনা যেমন বোঝার চেষ্টা করে নাই, এখনও আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ওই রকম মানে কালো শক্তিদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি করে ইলেকশনটা বাইরে যাওয়া যায়। উনি একটা ইলেকশনে জালিয়াতি পরিস্থিতি প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা, মানে ইলেকশন, এটাই ইলেকশন, সেখানে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সব আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে এটাই ইলেকশন। মানুষকে এতটাই নির্বোধ ভাবছে যে ওরা যা বলবে তাই বিশ্বাস করে নেবে। পরে দেখা গেল কি, রিক্সা চালকের দেশে তার সম্মান নিয়ে আছে, কুলি মজুর সম্মান নিয়ে আছে, পেশাজীবী সম্মান নিয়ে আছে,
ছাত্র শিক্ষক সম্মান নিয়ে আছে, রাজনীতিবিদ, কিন্তু ওদের এখন শুধু অসম্মান না, একটা ভয়ঙ্কর সংকট। তারা তাদের পিতার মৃত্যুর কারণে সে দ্বিতীয় মৃত্যু, তাদের যেটাকে আমরা একটু বিরোধীতে যাব, আমি শেষ করে যদি বলেন। তো সেই কারণে আমার মনে হয় এই বেশি আর কম সংস্কার থেকে বেরিয়ে এসে বাস্তবতায় আসা, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, তারা রক্ষা পাবে, গণতন্ত্রও রক্ষা পাবে। জি দর্শক, আমরা শুনছিলাম সংস্কার ও নির্বাচন কোন পথে, এই বিষয়ের আলোচনা। সময় হয়েছে একটি বিরতির, আমরা আরো আলোচনা করব, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি সংস্কার ও নির্বাচন কোন পথে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদের কি কোনো কারণে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়? ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চায়, কি ধরনের বিতর্ক সৃষ্টি হতে পারে? না, ওনাদের সর্বশেষ যা আমরা দেখছি, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সবার কথা বলবো না, কারণ সবার ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি না, বা তারাও কোনো একক কোনো দলের গোষ্ঠী না, সুতরাং আমি তো সবার কথা বলছি না। কিন্তু যারা ভোকাল, যারা কথা সামনে আনছেন, আমাদের অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ওনারা আরও দীর্ঘায়িত করতে চায়। আমি প্রথম কথা বললাম। দ্বিতীয়, আমি আরেকটা কথা, মানে অনেকগুলো কথা আমরা এখনো বলছি না, কিন্তু হিসাবের মধ্যে আনা দরকার। ধরুন, অনেকগুলো আমরা দেখছি, ধরেন নীতিগত সিদ্ধান্ত আপনি যদি বলেন, ধরেন বোঝার জন্য যে বিদেশের সাথে কোনো একটা চুক্তি, আপনি রোহিঙ্গা পুনর্বাসনের মতো একটা বড়, যেখানে আপনার অনেক ধরনের উচ্চ দরের সিদ্ধান্ত নিতে হবে, আপনি আমাদের এই যে একটা বিনিয়োগ এবং তার যে বিনিয়োগ অঞ্চল কতগুলো বাতিল করে নতুন কাজ করছে, তো হাইলি পলিটিক্যাল ডিসিশন মনে রাখতে হবে, বা একটা গভর্নমেন্টের ডিসিশন, যেটা আপনি নিলে ধারাবাহিকভাবে ওই কাজগুলো করে চলে যেতে হবে। এইসব কাজটা একটা নির্বাচিত সরকারের, তা আমরা দেখতে পাচ্ছি এটা একটা। তারপরে 2 নম্বর, আমি যে এই কথাগুলো আমাদের মনে প্রশ্ন আসছে, আপনি কথা বললেন বলেই এখানে আমি বলছি, অনেক মানুষকে বিদেশ এসে নিয়োগ এইখানে দিচ্ছে, তাদের নাগরিকত্ব নানা কিছু নিয়ে প্রশ্ন আছে। তো অনেকে আমাকে বলে যে আরে ভাই, আপনারা সহজ কথা বলেন, এই রাজনীতি আপনাদের রাজনীতির মতো তো সহজ না। আমি অসহজটা কী রে ভাই? কয় যে লোক এখন এসে নিয়োগ নিচ্ছে, সে তো চাইবে এই সরকার আরও দীর্ঘায়িত হোক, না এলে নতুন সরকার আসলে কি করবে না করবে। মানে সামগ্রিক ঘটনা, আপনি একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যতটুকু, তার বাইরে যখন আপনি এইটাকে একটু বড় দাগে করে ফেলেন, তখন তো মনেই হবে এই কাজগুলো। শুধু তাই না, আপনি দেখেন যে কথাগুলো আসলে এখন আমরা বলতে চাইছিলাম না, এবং চাইছিলাম না এই জন্য আমি অপ্রয়োজনীয় ছিল, কিন্তু দেখছি ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো কোনো পলিটিক্যাল পার্টি করেননি, বা পলিটিক্যাল পার্টি করে ওনার ভিশন থাকলে উনি নির্বাচন করে এসে সেই ভিশন করুক, আমাদের আপত্তি নেই। উনি যদি এখন যে দেখা গেল ওনার 3-0 তত্ত্ব, তারপরে ক্ষুদ্র ঋণী মুক্তির পথ, এই ধরনের কথাগুলো বলেন, তো এই জন্য তো ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বসাইনি। এ তো ওনার দায়িত্ব না, কারণ ওইটা তো পলিটিক্যাল বিষয়। আমাদের তো তাহলে ফার ডিফারেন্স এটা আছে, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় মনে করি যে ওইটা দিয়ে আপনি দরিদ্র বিমোচন করতে পারবেন, কিছু করতে পারবেন না। তাইলে এই যে কথাগুলো উনি সামনে আনছেন, এবং আমি এই যে 2-1টা কথা যেটা বললাম, তারপরে যে বললাম কিছু কিছু মানুষ যেভাবে কথাগুলো বলছেন, তাতে মনে হয় অনেকেই এই সরকারের মধ্যে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। কিন্তু দেখেন, আমরা কিন্তু যে কথাটা শুধু আমরা আমরা এক দল না, আমি তো দেখি রাজনৈতিক দলগুলোর অধিকাংশ রাজনৈতিক দল, কেউ সবাই, আমি এখন তা বলছি না, সেটা আমরা বলছি যে সরকার এই 7 মাসে যা যা দায়িত্ব পালন করার কথা ছিল, মানুষকে স্বস্তি দেওয়া, সেই কাজটাও করতে পারলো না। দেখেন, আমরা নববর্ষের শুভেচ্ছার কথাটা বললাম, কিন্তু চট্টগ্রামের ডিসি হিলে অনুমোদন নিয়ে সব কিছু নিয়ে আজকে যখন করছিল, সেইখানে তৌহিদি জনতার নামে হামলা হলো। আপনি ঢাকা শহরের মতো জায়গায় আপনি একটা কিছু করে রক্ষাও করতে পারছেন না, তার মানে আপনি তো কোন জায়গাটা আছেন এটা খেয়াল করেন। মানে জিনিসগুলো যদি বুঝতাম যে আপনার সবই কন্ট্রোলের মধ্যে চলে আসছে, আপনি এমন কতগুলো ভালো কাজ করছেন, আর কতগুলো ভালো কাজ করার জন্য 2 দিন সময় দেওয়া দরকার, তাহলে তো কোনো অসুবিধা ছিল না, আমার কথা যদি বলতে চাই। কিন্তু আমরা তো 7 মাসে সেই আলামতগুলো দেখলাম না। আর সংস্কারের নামে এই কথা একাধিক আলোচনা আমাদের সাথে হয়েছে, বা আমরা এখানে বলার চেষ্টা করেছি, সংস্কারের নামে আপনারা যে ওনারা যে 6টা কমিশনের যে কাগজপত্র দিল, তাতে হিসাব করলে আমার বিবেচনায় 500-র উপরে প্লাস, মানে হয়তো কি বলে প্রস্তাবনা থাকে। কিন্তু সেই প্রস্তাবনা তো অনেকগুলো প্রস্তাবনা আছে, সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যাবে, দেখবেন সেইটা আলোচনার টেবিলে কিন্তু আমরা আনতে পারলাম না, আপনি টক শোতে আনতে পারলেন না, বরঞ্চ ওনার 61-66টা কোশ্চেনের মধ্যে এমন বিতর্কিত কোশ্চেন আনলেন যা কখনো ঐক্যমত্য হবে না এবং এই সরকারের দায়িত্ব না। তাহলে ওই আলোচনাটা সামনে এনে
আমি তো দেখি প্রকৃত সংস্কারের জন্য যা যা করা দরকার এই আলোচনা আমরা করতে পারলে, দর্শকরা শুনে কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিলে আমরা আমাদের চিন্তায় পরিবর্তন করতে পারতাম, তাকেও ইনভলভ করতে পারতাম। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারছি না, করতে দেওয়া হচ্ছে না কোনো অংশের মধ্যে। দুদু ভাই যে কথাটা একটু বললেন যে হয়তোবা কোনো অপশক্তি থাকতে পারে এদের মতো যারা আগের সরকারের মধ্যেও ছিল, আমরা এখনো জানি না সেটা কারা, কিন্তু আলটিমেটলি আখেরে সেইটা কিন্তু আমাদের যে গণতন্ত্রের যাত্রা 5ই আগস্টের পর আমরা বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তা আমি তো সংগ্রাম অব্যাহত রাখা তো দেখি, পাশাপাশি বলি আকাঙ্ক্ষা দিন দিন কিন্তু মানুষের মনে নানা প্রশ্নবিদ্ধ জায়গায় চলে আসছে, যেটা একটা ক্ষতিকর হবে বলে আমি মনে করি। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে এই পর্বের প্রশ্নটি একটু লম্বা, দুটো উদাহরণ দিয়ে প্রশ্নে যেতে চাই। খুব সম্প্রতি গত 2-1 দিনের মধ্যে সরকারের একজন উপদেষ্টা দাবি করেছেন তারা অনির্বাচিত নন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে 31শে মার্চ অর্থাৎ ঈদের দিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে 5 বছর দায়িত্বে থাকার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরে সোরে পাওয়া যাচ্ছে। কোনো যোগসূত্র থাকতে পারে কি এই দুটোর মধ্যে? অবশ্যই থাকতে পারে। যারা 5 বছরের কথা বলছে ডক্টর ইউনূসকে, তো এটা কথাটা খারাপ না যে বলেছে, তার আকাঙ্ক্ষার কথা সে বলেছে, তার একটা রাজনৈতিক দলও আছে, ছেলেটার নাম সম্ভবত মিস্টার সার্জিস, সম্ভবত সেই কথাটা বলেছে, বলতেই পারে। কিন্তু আজকে এই সাবেক ডাকসু ভিপি কিন্তু একটা কথা বলেছেন, এই মান্না ভাই, যে নির্বাচন করে আপনি 5 বছর কেন 10 বছরও থাকতে পারেন। যে কোনো রাজনৈতিক দল তো মানুষের ম্যান্ডেট নিয়ে ভোটের মুখোমুখি হয়ে সে তার কথার প্রতিষ্ঠা বলতেই পারে। তো ইনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা যারা আছেন তারাও, তাদের মুখ্য কাজ হচ্ছে গণতন্ত্রের উত্তরণের জন্য একটি ভালো নির্বাচনের ব্যবস্থা করা। সেই ভালো নির্বাচনের ব্যবস্থা করতে গেলে যে কাজগুলো দরকার এগুলো মনে করলে যে হ্যাঁ কিছু পুলিশের পরিবর্তন সংস্কার অথবা প্রশাসনের কিছু পরিবর্তন আরও কিছু কাজ করা দরকার। তো এটা 7 মাসে কেন, আমার বিবেচনায় 2-3 মাসের মধ্যে সম্ভব ছিল, আমার বিবেচনায়। কিন্তু সেই 2-3 মাস থেকে এখন প্রায় 8 মাসে আমরা চলছি। তো সেই 8 মাসে দৃশ্যমান কিছু আমরা দেখছি না, আমার নজর অন্তত ভবনে। অনেকে এখন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে কেয়ারটেকার যেটা সরকার, যেটাকে হাসিনার আমলে এটা বাদ দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এখন অ্যাপিলেট ডিভিশনে কিন্তু আছে। অর্থাৎ রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলগুলো মিলে একটা যে 90-এর গণঅভ্যুত্থানের পর করছিল সেই ধরনের একটি সরকারের দরকার, এই কথাটাও কিন্তু এখন মোটামুটি আলোচনায় চলে আসছে। তো কোর্ট এই সরকারকে ডিপেন্ড করছে, কোর্ট ব্যাখ্যা দিয়েছে এই সরকারের পক্ষে। কোর্ট তো আবার এই সরকারের বিপক্ষে গিয়ে ওটা যদি আইন হিসাবে প্রতিষ্ঠা মানে অনুমোদন করে, সংবিধানে অংশগ্রহণ করে, তাহলে এটা তো চলে যেতে পারে, তাহলে আর রাস্তার আন্দোলনের দরকার হবে না যদি কোর্ট, কারণ সংবিধানের একমাত্র ব্যাখ্যাদাতা হচ্ছে সুপ্রিম কোর্ট, একমাত্র ব্যাখ্যা, এই সরকারও না। সে যেটা বলবে এটাকে কিন্তু সংবিধানের অংশ হিসাবে ধরতে হবে, এছাড়া এ পথ নেই। আর নির্বাচন সম্বন্ধে যে নতুন নতুন ব্যাখ্যা আমরা দেখছি সামনের দিনগুলোতে, এটা জটিলতা বাড়বে। জটিলতা এই কারণে বাড়বে, সবাই তো যেমন আমি নির্বাচিত সরকার মনে করছে, সবাই একটা জ্ঞানীগুণী ব্যক্তি মনে করে, যেমন ঢাকা ইউনিভার্সিটি যারা পলিটিক্যাল সায়েন্সের বা ইকোনমিক্সের বা পাবলিক এডের শিক্ষক, তারা কিন্তু রাজনীতিবিদ থেকে বেশি জানে, কম জানে না, তারা তো পড়ায়। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি মাস্টার্স করছি, অনার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তা আমারও তো কিছু শিক্ষক এখনও আছেন, ডক্টর এমাজউদ্দিন সাহেব তো মারাই গেছে, ডক্টর রনক জাহান, ওরা তো পণ্ডিত, কিন্তু ওরা তো নেতা না, ওরা তো সংগঠক না। সরকারের যে বক্তব্যটি তারা অনির্বাচিত নন, এইটিকে আসলে কি এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। যিনি বলেছেন উনি রাষ্ট্র রাজনীতি সরকার সঙ্গে কিছুই জানেন না, খারাপ লাগবে তার শুনতে। এরকম নির্বোধের মতো কথা বলা, মানে আমি অন্তত পক্ষে তার পরের দিনই তার পদত্যাগ করা উচিত ছিল। মানে এই কথা বলার পরের দিন এত নির্বোধ একটা লোক এই সরকার থাকবে, এই শব্দটা কেন আমি ইউজ করছি, এটা দৃশ্যমান, এটা
রিকশালাও জানে যে ভোট না হয়ে কেউ নির্বাচিত দাবি করতে পারে না। একটা মসজিদ কমিটির যারা সভাপতি হন, বাজার কমিটির যেটা সভাপতি হন, সেখানে একটা ভোটের এই যে বিকনেশন নুনে যে ইলেকশন হয় রীতিমতো পোস্টার টোস্টার ছাপিয়ে সেখানে, কিন্তু এই নির্বোধ কি করে বললে যে আমি নির্বাচিত? আমার কাছে এর একটা ছবি টাঙিয়ে ওটা নিচে নির্বোধ লিখে সব দেওয়ালা দেওয়ালা লাগিয়ে দেওয়ার দরকার। পুরো সরকারের যে মানে মেরুদণ্ড এই একটা বক্তব্যে ধ্বংস করে ফেলেছে। এবং কতটা স্বার্থন্বেষী, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে আমার বিবেচনায়। যেটা হাসিনাকে ওরকম মানে আকণ্ঠ প্রশংসায় ভাসিয়ে একেবারে এরকম একটা পুরাতন রাজনীতির দলকে এখন নিশ্চিহ্ন করে ফেলেছে, একেবারে দেশ ছাড়া করে ফেলেছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোক যাকে আমরা দেশে বিদেশে ব্যবহার করতে পারি, সেই লোকটাকেও এখন ধ্বংস করার এই কিছু উমেদার, কিছু মানে লুটেরাই বলবো, তাকে সামনে রেখে এই যে একটা উদয় হয়েছে আমরাও নির্বাচিত। আরে নির্বাচিত, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে খুব বিপজ্জনক একটি পথ অতিক্রম করছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সময়। সেই জন্যে এখানে দায়িত্বশীল হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা সবাই মিলেই এই পজিটিভ দিকতে আসতে হবে। এছাড়া কোনো মুক্তির পথ আছে আমার কাছে মনে হচ্ছে না এখন। ধন্যবাদ শামসুজ্জামান দুদু। দর্শক, আমরা আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সংস্কার ও নির্বাচন কোন পথে বিষয়ে আলোচনা করছি। একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি সংস্কার ও নির্বাচন কোন পথে। আমরা খুব দ্রুত আলোচনায় চলে যেতে চাই। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে জানতে চাই, দেশে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন চাচ্ছে বিএনপি। বিদ্যমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল সহ বেশ কিছু ব্যক্তি বা গোষ্ঠী সংস্কার আগে চাচ্ছেন, সমাধানের পথ কি আপনাদের দৃষ্টিতে? আমার একটু আগে প্রিন্স সাহেব কিন্তু একটা কথা বলে, সংস্কারটা কি জিনিস এটা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করে বলা হয়নি। সংস্কার শব্দটা, এটা আমি একটা মহিউদ্দিন সাহেবের বই পড়ছি 111-এর 1-11 নামে, সেখানেও এই ডক্টর ইউনূস সাহেব একটা দল করতে চেয়েছিলেন, 27 দিন না 17 দিনের মাথায় সেখান থেকে ক্ষান্ত হয়েছিলেন। সেখানেও কিন্তু সংস্কারের নামে অনেক কথা আসছিল। তো আমার কাছে মনে হয়েছে যারা সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে কেউ দ্বিমত করে নাই কোনো দল, কিন্তু সেটি একটি যৌক্তিক সময়ের মধ্যে সমাধান করে, মূল কাজটা তো নির্বাচন, আর নির্বাচন মানে গণতন্ত্রের উত্তরণ, সেই জায়গাটায় পৌঁছানো, এই জায়গায় কিন্তু কেউ দ্বিমত করেনি। কিন্তু সরকারে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরশুদিনই বোধহয় যে কথাটা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, উনি সম্মুখেই বলেছেন, এটা একটা আশার সঞ্চয় হয়েছিল। এবং সেখানে উনি সংস্কারের ব্যাপারেও বলেছেন যতটুকু সংস্কার সম্ভব করে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব, কারণ এটা সবাই চাচ্ছে, যৌক্তিক। তো এই জায়গাটা থেকে আবার তাকে সরিয়ে নেওয়া হলো। কে সরালো, কেন সরালো, এই চেয়ারে কিন্তু কেউ দেখে নাই, কিন্তু একটা প্রেস রিলিজ দিয়ে পাঠিয়ে দিল। এর আগে তার প্রেস সচিব অনেক মানে বিতর্কিত মন্তব্য করছে, কিন্তু এবার আবার সে ওই সরাসরি তার চেহারা দিয়ে দেখায় নেই। ধরে নেওয়া যায় যে এই কাজটি যারা করছে তার অদৃশ্য কালো শক্তি, আমি নাম জানি না, এই অদৃশ্য কালো শক্তিকে যদি চিহ্নিত করতে ব্যর্থ হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাহলে পরে গণতন্ত্র বিপন্ন হবে না, রাজনীতি দলও বিপন্ন হবে না। বিএনপির কথা বাদই দিলাম, দেশবাসী এবং সকল গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল কিন্তু এই গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনটা মনে করছে, কিন্তু যারা এর বাধা হিসেবে দাঁড়াবে তারা বাংলাদেশকে বিপন্ন করবে। বাংলাদেশ অনেক সংকটে আছে, আমাদের পার্শ্ববর্তী একটা দেশেরও নানানমুখী ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং আমরা সব বিশ্ব আমাদের সঙ্গে রয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের দেশ, জাতি, জনগণ, অর্থনীতি, মানুষ, আমাদেরই দায়িত্ব নিতে হবে। সেই জন্য বর্তমান সরকারকে কেউ বিরোধিতা করেনি আমার বিবেচনায়। প্রতি সরকারে যারা আছে তারা বিরোধিতা করতে পারে, কিন্তু এই সরকারের সমর্থনটাকে তারা যদি কাজে লাগাতে ব্যর্থ হয় তাহলে সংকট আরো ঘনীভূত হবে, এটা কারোর জন্য ভালো হবে না। জি, জনাব রুহিন হোসেন প্রিন্স, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার বনাম নির্বাচন, মুখোমুখি এই দুই অবস্থানের ঐক্য কিভাবে আসতে পারে বলে মনে করেন? না, আমি মনে করি যে মুখোমুখি আসার তো কোনো কারণ নাই। এটা
আনা হচ্ছে, যদি কেউ মানে এনে থাকে বা যারা আনছেন, তাহলে দুদু ভাই একটু আগে বলছেন যে উনি যে জায়গায় কালো শক্তির কথা বলছেন আমরা নাম জানি না, আমার এখানে ওই কথাই বলতে হচ্ছে যদি থাকে তাই। কেন কথাটা বললাম এই কারণে, আপনি দেখেন যে আন্দোলনকারী যত শক্তি, একমাত্র যাদের বিরুদ্ধে আন্দোলন করা হলো যে জনতা পক্ষে ছিল, সবার 1 নম্বর দাবি কোনটা? 1 নম্বর দাবিতেই হত্যাকাণ্ডের বিচার, সাথে আহতদের পুনর্বাসন। এই দাবি বাদ দিয়ে তো কেউ তো দাবি কোনো করছে না, তাহলে ওইটাকে কাউন্টার পোজ করার তো কোনো কারণ নেই। খালি মনে রাখতে হবে বিচার স্বচ্ছ প্রক্রিয়া। যেমন আমরা বাম জোটের পক্ষ থেকে পরিষ্কার প্রথম দিনই বলেছি যে বিশেষ ট্রাইব্যুনালের এই হত্যার বিচার করতে হবে, এবং বিচার মানে তো কালকেই তো না, আপনার যা নিয়ম মতো তাই করতে হবে। বরঞ্চ এইখানে হয়তো আলোচনার সময় নেই দিকে যাচ্ছে না, আপনি প্রকৃত অপরাধী সেই বিচার করার জায়গায় যে মামলা মকদ্দমা যেভাবে করতে হয়, যেভাবে নামটাম দিয়েছেন, অনেক ক্ষেত্রে হাস্যকর করে ফেলছেন। তাতে তো মনে হচ্ছে প্রকৃত বিচারের আপনি চান কিনা। যাই হোক, সে আলোচনা আমি গেলাম না। আমি খালি বলতে চাইছি এইটা কোনো কাউন্টারের কোনো কারণ না, এটা আমাদের মানে সবারই দাবি। একই সাথে সংস্কারকে নির্বাচনের সাথে কাউন্টার পোজ করারও কোনো কারণ নাই। সুতরাং এই মুখোমুখি তারাই করতে পারে যারা হয়, আমি তো বললাম, কারোর যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে এই রাজনৈতিক অঙ্গন, গণতন্ত্র, তার ধারাবাহিকতায় এই সম্পর্কে হয়তো গ্যাপ আছে, আমাদের সাথে গ্যাপ হচ্ছে। তা সেই গ্যাপটা যদি পূরণ না করি, তাহলে এটা উনি ঠিকই বলেছেন যে বিপন্ন হবে বাংলাদেশ। এবং এই কথাটা একটু আর একবারই রিপিট করি, সবই একই কথা, রিপিটেশন বারবার করছি। মনে রাখতে হবে 1/11 বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল, তার মধ্য দিয়ে বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তারের দেশি বিদেশি শক্তির আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে চেষ্টা করা হয়েছিল। মনে রাখবেন ওই 1/11 সময়ের থেকে এইবারে কিন্তু ভূরাজনৈতিক কারণে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক শক্তি, দুর্বল সরকার, নানাভাবে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু দেখতে চায়। সুতরাং আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ওই জায়গা থেকে উত্তরণ ঘটাতে গেলে গণতন্ত্রের পথে থাকতে হবে, মানুষকে ইনভলভ করার পথে থাকতে হবে। তার জন্য একটাই পথ আছে, ভোট। আর ভোট তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনার সময়ে ভোট ব্যবস্থা যেটা ধ্বংস করে দিয়ে গেছিল, সেই ভোট ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য, তার জন্য যা যা সংস্কার করতে হয় সেইটা করতে হবে। তার জন্য বেশি সময় মোটেই লাগবে না, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে বসলে অল্প সময়ে এই কাজটা করা যাবে বলে মনে করি। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে ওইটা ছাড়া কোনো পথ নেই, অন্য কোনো পথ আমরা দেখছি না। সেইটাই দ্রুততার সাথে করার দিকে আগায় যেতে হবে। আর একটা দেখেন, সংকটে এই সরকারের মধ্যে আরও পড়বে কি, যদি এইটা ডিলে হয়, আপনি দেখবেন যে দিন যত যাচ্ছে, আপনি হয়তো ইচ্ছা, আমি আবার বলছি, কারোর ভালো ইচ্ছা থাকতে পারে, কিন্তু জনগণ যদি আস্থায় না থাকে, অপশক্তি নানাভাবে যদি তার প্রভাব বিস্তার করতে থাকে, তাহলে নানা ধরনের অস্থিতিশীল পজিশন কিন্তু চলতে থাকবে। আপনি তো সেইটাকেও আনতে পারবেন না। আপনি বিনিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এতজন কথা বলেছে, এত টাকা, এর থেকে অনেক গল্প তো শেখ হাসিনার সময় শুনেছি, রোড শো তো আমরা শুনেছি। ওইটা হয়তো ঠিক, কিন্তু মনে রাখবেন বিনিয়োগকারীরা এইখানকার পরিবেশ পরিস্থিতির উপরে দেখেই কিন্তু তারা আস্থা রাখবে এবং তাদের টাকা বিনিয়োগ করবে। তারা যেমন নির্বাচিত সরকার দেখতে চাইবে, এখানকার পরিবেশ পরিস্থিতি যেটা কে না জানে, এটা সহজ অঙ্ক। ওটা একটা যে কি বলে যে পান বিড়ির দোকান দেয়, সেও কিন্তু এলাকার পরিস্থিতি বুঝে দোকান দেবে কিনা বিবেচনা করবে। সুতরাং জায়গা দিলেও বা আপনি ভালো কথা বললেও কিন্তু শুনবে না। তখন সেইটা বিবেচনা রেখে আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু দায়িত্ব, যতটুকু ইখতিয়ার সেটুকু করবেন। আর তিনি যদি রাজনীতি করতে চান, রাজনীতির ময়দানে এসে তার কথা বলুক, জনগণের ম্যান্ডেট নেওয়ার পর তারপরে তিনি তার রাজনৈতিক কাজ করুক, আমাদের দিক থেকে সহযোগিতা থাকবে, বরঞ্চ অন্য কোনো অসুবিধা বলে আমার তো মনে হয় না। জি, জনাব রুহিন হোসেন প্রিন্স এবং জনাব শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, পরিবর্তিত বাংলাদেশে সব দল মতের বক্তব্য মূল্যায়ন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কার্যক্রম সঠিক পথে রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, সে প্রত্যাশা শেষ করছি আজকের জনতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।